শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তোমাদের অনেকের রিকোয়েস্টে আমি আজকে এই লেসনটি শুরু করব। আজকে আমাদের পার্ট 1। তো পার্ট 1-এ আমি তোমাদেরকে দেখাবো একটি ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ একটি প্যাসেজ আকারে দেওয়া একটি ডাইরেক্ট ন্যারেশনকে, যার মধ্যে পাংচুয়েশন অর্থাৎ বিরাম চিহ্ন, কোটেশন মার্কস, উক্তি চিহ্ন এবং ক্যাপিটালাইজেশন বা ইংরেজি বড় হাতের অক্ষরগুলো মিসিং থাকবে। সেগুলোকে আমরা কোন পদ্ধতিতে কত সঠিকভাবে সেটা লিখব সেটি আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা একটি প্যাসেজ লিখে নিই। শি সেড টু মি, সে আমাকে বলল, হোয়াই আর ইউ লেট, তোমার দেরি হলো কেন? ও আই কুডন্ট গেট আপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি নাই, সে রিপ্লাইড। মনে করো এটুকু হচ্ছে তোমার প্রশ্নপত্রের উপরে প্যাসেজ। এটি কিন্তু ডাইরেক্ট ন্যারেশন আকারে দেওয়া আছে। তো একটি কথা থাকতে পারে যে আমি কেন ডাইরেক্ট ন্যারেশন দিয়ে আমি পার্ট 1-এ শুরু করলাম। তোমরা যদি গত 10 বছরের প্রশ্ন নিয়ে একটু গবেষণা করো, অর্থাৎ একটু তাকিয়ে দেখে নাও, তাহলে দেখবে গত 10 বছরে জিএসসি এবং এসএসসিতে অথবা ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক এইচএসসিতে সকল প্যাসেজগুলোই ছিল ডাইরেক্ট ন্যারেশন। হয়তো কদাচিত দুই একটা ইনডাইরেক্টে থাকতে পারে, এবং যেখানে তোমাদেরকে এই বিরাম চিহ্ন, কোটেশন মার্কস বা উক্তি চিহ্ন, তারপরে তোমার ক্যাপিটালাইজেশন সংশোধন করতে বলা হয়েছে। এই জন্যই আজকে আমি তোমাদেরকে একটি ডাইরেক্ট ন্যারেশনকে কি করে তার মধ্যে বিরাম চিহ্ন বা অন্যান্য সংশোধনী করব সেটি আমি তোমাদেরকে দেখাবো। তো এটির যদি আমরা উত্তর লিখি, এখন আমি কোনো নিয়ম বলছি না, এটির যদি আমরা উত্তর লিখি তখন উত্তরটি দাঁড়াবে ঠিক এমন। শি সেড টু মি, হোয়াই আর ইউ লেট? ও আই কুডন্ট গেট আপ আর্লি, শি রিপ্লাইড। দেখো এইখানে আমি উত্তরটি লিখেছি। তো এই উত্তরে কি কি পরিবর্তন করেছি একটু বলে নিই। প্রথম আমরা পরিবর্তন করেছি কোটেশন মার্কস বা উক্তি চিহ্ন বসিয়েছি। এই যে এটি আমাদের উক্তি চিহ্ন। তারপর কি করেছি, যেখানে বড় হাতের অক্ষরগুলো এর মধ্যে মিসিং ছিল সেই বড় হাতের অক্ষরগুলো আমরা ঠিক করেছি। এই যে বড় হাতের অক্ষরগুলো ক্যাপিটালাইজড করেছি আমরা। আর কি করেছি, যেখানে কোনো কমা কিংবা জিজ্ঞাসাবোধক চিহ্ন এইগুলোর প্রয়োজন ছিল সেগুলো আমরা বসিয়েছি। যেমন এই যে মির পরে একটা কমা সেটি বসিয়েছি, এখানে একটি আবেগসূচক চিহ্ন বসিয়েছি, এখানে একটি অ্যাপোস্ট্রফি দিয়েছি, এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, এখানে একটি কমা, এই যে আমাদের একটি ফুল স্টপ। তো এটি হচ্ছে আমাদের উত্তর লেখবার ধরন। তো এটাই যদি আমাদের উত্তর লেখবার ধরন হয়, তাহলে আমরা কিভাবে লিখব, আমাদের পদ্ধতিটা কি হবে? এবার আমি তোমাদের সঙ্গে সেই কথাটি বলবো অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে। তো প্রথমে মনে করো এটি আমাদের একটি প্রশ্নপত্রের উপরে দেওয়া একটি প্যাসেজ বা টেক্সট। তো কি লেখা হয়েছে? মাহির সেড টু আয়েশা, মাহির আয়েশাকে বলল, ক্যান ইউ হেল্প মি উইথ ইয়ার নোটস? তুমি কি আমাকে তোমার নোট দিয়ে সাহায্য করতে পারো? ইয়েস, হ্যাঁ পারি। ইউ ক্যান টেক এনি ওয়ান ইউ লাইক, তোমার যেটা পছন্দ সেটাই নিতে পারো। সেট আয়েশা, আয়েশা বলল। আই নিড সাম নোটস অন ম্যাথস, আমার কিছু ম্যাথের নোট দরকার, গণিতের নোট দরকার। ডু ইউ হ্যাভ এনি, তোমার কি তা আছে? আক্সড মাহির, মাহির জিজ্ঞাসা করলো। ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। ডু ইউ নিড ইংলিশ, তোমার কি ইংরেজিও দরকার? আয়েশা সেট টু মাহির, আয়েশা মাহিরকে বলল, নো, না না, আমার ইংরেজি দরকার নেই। আই অনলি নিড ম্যাথস, আমার শুধুমাত্র গণিতের নোট দরকার। রিপ্লাইড মাহির, মাহির উত্তর করল। এটি হচ্ছে আমাদের টেক্সট। একটু বড় করে দিয়েছি যাতে আমি তোমাদেরকে সবগুলো পয়েন্ট আলাপ করতে পারি। তো এখন আমাদের করণীয় কি? তো এই করণীয় আমরা বলবো প্রথমে অ্যাক্টিভিটি 1, একটা কঠিন কাজ তোমাদেরকে দেব। সেই কঠিন কাজটা কি? এই লেসনের মধ্যে এই শব্দগুলো কোথায় কোথায় আছে সেগুলো খুঁজে বের করতে হবে। কি অনেক কঠিন হলো কি? না, দুনিয়ার সহজ কাজের মধ্যে এটি একটি সহজ কাজ। তো এই সেট কোথায় আছে, সেট টু কোথায় আছে, আস্কড কোথায় আছে, রিপ্লাইড কোথায় আছে, আমরা একটু দেখে নিই। মাহির সেট টু আয়েশা, কে সেট টু পেয়েছি, আমরা এটু পেয়েছি। তো এই সেট টু যখনই পাবো আমি চিহ্নিত করে নেব। খেয়াল করো আমি একটু চিহ্নিত করলাম। এই যে সেট টু আমি একটা কালি লাগিয়ে দিয়েছি, তোমরা তো কালি লাগাতে পারবে না, তোমরা প্র্যাকটিস করবে চিহ্নিত করে করে। তো আমি এটুকু চিহ্নিত করলাম, আর এই দুপারে দুটো লাল চিহ্নিত কেন করলাম? সাধারণত এই যে সেট, সেট টু, আস্কড, রিপ্লাইড, এদের দুপারে ব্যক্তিবাচক নাউন অথবা প্রোনাউন থাকবে। খেয়াল করো মাহির একজন ব্যক্তি, আয়েশা একটা ব্যক্তি। আবার এখানে তার প্রোনাউন থাকতে পারতো, যেমন মাহিরের জায়গায় হি থাকতে পারতো, আয়েশার জায়গায় হার থাকতে পারতো, শি, উই, দেই ইত্যাদি থাকতে পারতো। এগুলো হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে আমরা কি কি বুঝলাম? সেট, সেট টু, আস্কড, রিপ্লাইড, এদের দুপারে ব্যক্তিবাচক নাউন প্রোনাউন থাকতে পারে, সেগুলো আমরা চিহ্নিত করব। তো আমরা এটুকু চিহ্নিত করলাম। তারপরে ক্যান ইউ হেল্প মি উইথ আ নোটস,
ইয়েস ইউ ক্যান টেক এনি ওয়ান ইউ লাইক সেট আয়েশা। এই যে আমরা সেট পেয়েছি, এই সেটটা আমরা এখানে পেলাম, তাহলে এটিও আমরা চিহ্নিত করব। ওকে, আমরা চিহ্নিত করলাম। তো এপারে আমরা লাল দিয়ে একটি ব্যক্তি পেয়েছি, এপারে কোনো ব্যক্তি পাই নাই, আমরা চিহ্নিতও করি নাই। গুড। I need some notes on maths. Do you have any? asked মাহির। আমরা asked পেয়েছি, কই এই আমাদের asked পেয়েছি, তো আমরা asked চিহ্নিত করলাম। এপারে একজন ব্যক্তি পেয়েছি, সেটি চিহ্নিত করেছি। এপারে কোনো ব্যক্তি নেই, আমরা চিহ্নিত করি নাই। Yes, I have. Do you need English? আয়েশা said to মাহির। আবার আমরা said to পেয়েছি, আমরা said to চিহ্নিত করলাম। দুপারে দুটো নাউন আছে, আমরা সেই দুটিও চিহ্নিত করলাম। No, I only need maths. না, আমার শুধু গণিতের নোট দরকার। রিপ্লাইড মাহির। এই আমাদের রিপ্লাইড শব্দটি আমরা পেয়েছি, এটি আমরা চিহ্নিত করলাম। এবং মাহির এটি নামবাচক শব্দ, চিহ্নিত করেছি। এপারে কোনো নামবাচক ব্যক্তিবাচক নাউন নেই, প্রোনাউন নেই, আমরা চিহ্নিত করি নাই। তো এইটুই ছিল আমাদের অ্যাক্টিভিটি 1। তোমরা যদি এইটুকু শুধু চিহ্নিত করতে পারো, আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে 90% উত্তর তোমার ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। বাকি অংশ আমি তোমাদেরকে দেখাবো কত সহজে তোমরা সেই উত্তরটি সংশোধন করতে পারো। তো আসো আমরা এবার অ্যাক্টিভিটি 2 দেখব। এইমাত্র আমরা অ্যাক্টিভিটি 1-এ এই কাজটুকু করেছি। এই যে এইটুকু আমরা চিহ্নিত করেছি, আমরা সেট চিহ্নিত করেছি, সাথে নামবাচক শব্দ মাহির চিহ্নিত করেছি, আক্স সাথে এটুকু, এইগুলো আমরা চিহ্নিত করে আসলাম। তো এই কঠিন কাজটা আমরা শেষ করেছি। এবার আমরা আরেকটি কঠিন কাজ করতে যাব, যেটি মনে হবে আমার দৃষ্টিতে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। অর্থাৎ এখন আমরা এই অ্যাক্টিভিটি 2-তে এই যে আমাদের কোটেশন মার্কস বসিয়ে দেবো, অর্থাৎ উক্তি চিহ্ন বসিয়ে দেবো। তো কোথায় কোথায় বসাবো? আমরা একটু আগে যেটুকু চিহ্নিত করলাম সেটুকু বাদ দিয়ে সবটুকু ঘিরে দেবো। তো আমরা এইখান থেকে কোটেশন মার্কস দিয়ে ঘিরে দিতে শুরু করব। এই দেখো আমি এখানে ঘিরে দিলাম, আমি কোটেশন মার্কস বসিয়ে দিলাম। তারপরে এইটুকু আমাদের চিহ্নিত অংশ ছিল, তাহলে আমি এইখানে আরেকটি কোটেশন মার্কস বসাবো, এটুকু বসিয়ে দিলাম। এবার আসো, এটুকু আমাদের চিহ্নিত অংশ বাইরে থাকবে, এইখান থেকে আমি কোটেশন মার্কস শুরু করে দেব। শুরু করে আমি শেষ করব কোথায় গিয়ে? এই যে আমাদের চিহ্নিত অংশ, এইখানে আমরা শেষ করব। তারপরে কি থাকলো? এটুকু আমরা চিহ্নিত করেছি, তাহলে এইখান থেকে আমরা কোটেশন মার্ক শুরু করে দেব। শুরু করলাম এবং এটা গিয়ে শেষ হবে কোথায়? এই যে ইংলিশের পরে গিয়ে এখানে শেষ হলো, এটি শেষ করলাম। এবার আমি কোথা থেকে শুরু করব? এইটুকু আমাদের চিহ্নিত অংশ, অ্যাক্টিভিটি 1-এ দেখেছিলাম, তাহলে নো থেকে আমরা শুরু করব। তো আমরা নো থেকে শুরু করলাম এবং এটা গিয়ে শেষ হবে কোথায়? এইখানে গিয়ে শেষ হবে। তো এই অ্যাক্টিভিটি 2 আমাদের শেষ হলো। অ্যাক্টিভিটি 2 তে আমরা কি কঠিন কাজটা করেছি? চিহ্নিত অংশের পরে যে অংশটুকু ছিল সবটুকু আমরা কোটেশন মার্কস দিয়ে ঘিরে দিয়েছি এবং মনে করবে যে আমাদের কাজ প্রায় 90% শেষ হয়ে গেল। আচ্ছা, এবার আসো, আমাদের এই উক্তি চিহ্নগুলো সবগুলো ঠিক বসানো হয়েছে কিনা এটুকু আমরা পরীক্ষা করে দেখব। কোথা থেকে শুরু করব? এই শেষ থেকে আসব। শেষ থেকে কিভাবে আসব? রিপ্লাইড মাহির। মাহির উত্তর করলো। তো মাহির উত্তর করলো কই? মাহিরের উত্তরটা কোথায় বলো দেখি? এই যে এটুকু ছিল মাহিরের উত্তর, অর্থাৎ নো আই অনলি নিড ম্যাথস, তাই না? এটুকু মাহির উত্তর ছিল। তারপরে আয়েশা সেড টু মাহির। আয়েশা মাহিরকে বলেছিল, তাহলে আয়েশা মাহিরকে কি বলেছিল তার কথাটা কই? এই যে এখান থেকে শুরু, এটুকু ছিল হচ্ছে আয়েশার কথা। ভেরি গুড। আক্সড মাহির। মাহির জিজ্ঞাসা করেছিল, তাহলে মাহিরের জিজ্ঞাসা করার কথাটি কই? কোথা থেকে শুরু হয়েছে? এই যে এইখান থেকে শুরু হয়েছে, আই নিড থেকে শুরু করে এই যে এইটুকু সব হচ্ছে কার কথা? মাহিরের কথা। ভেরি গুড। এবার সেড আয়েশা। আয়েশা বলল, তো আয়েশার কথাটুকু কই? এই যে এইখান থেকে আমরা এটুকু সবটুকু পেয়েছিলাম আয়েশার কথা। তো এই সবটুকু যদি আয়েশার কথা হয়, তাহলে এই মাহির সেড টু আয়েশা, মাহিরের কথাটা কোথায় গেল? তার অর্থটা কি? এই আয়েশা এবং এই যে মাহির, এইটুকু এই দুইজনের কথা আছে, এর দুইজনের এই মাঝে, অর্থাৎ এর আর এর মাঝে এখানে দুইজনের কথাই রয়ে গেছে। এই দুইজনের কথা আমরা ভাগ করব কি করে? তখন আমরা ভাগ করব, এখান থেকে শুরু করব যে সেন্টেন্সটা শেষ হলো কোথায় গিয়ে? ক্যান ইউ হেল্প মি উইথ ইয়োর নোটস? খেয়াল করো, এই একটি বাক্য। তুমি কি আমাকে তোমার নোট দিয়ে সাহায্য করতে পারো? ইয়েস, হ্যাঁ পারি। তাহলে এটি কার কথা ছিল? আয়েশার কথা ছিল। তাহলে এই কোটেশনটা এইখানে গিয়ে শেষ হবে। এটা যদি এখানে শেষ হয়, এপারে চলে এসছে, কারণ আমি এই যে নতুন করে চিহ্ন বসিয়েছি তো জায়গা বেশি নিয়েছি। তাহলে এটা যদি এখানে শেষ হয়, তাহলে এখান থেকে আবার শুরু হলো, আমি এখান থেকে আবার শুরু করে দিলাম। দেখো, এখন আমরা আয়েশার কথা পেলাম এইটুকু, আর এই আমাদের মাহিরের কথা পেলাম এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এইটুকু। এইটুকু ছিল হচ্ছে মাহিরের কথা। তো এখন কি আমরা কোটেশন মার্কসটা বসাতে পেরেছি? তো উক্তি চিহ্ন একেবারে সহজ একটি বিষয়, খুব সহজে আমরা লিখে ফেলেছি, খুব সহজে আমরা চিহ্ন বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের উত্তর লেখা প্রায়
শেষ হয়ে গিয়েছে। তো এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 1 এবং 2 আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এবার আমরা অ্যাক্টিভিটি 3 দেখব। তোমাদের অ্যাক্টিভিটি 1 এবং 2 এর কথা নিশ্চয়ই মনে আছে। অ্যাক্টিভিটি 1 এ আমরা দেখেছিলাম সেট, সেট টু অথবা আস্কড অথবা রিপ্লাইড থাকলে সেগুলো আমরা চিহ্নিত করে নেব। আর অ্যাক্টিভিটি 2 তে দেখেছিলাম চিহ্নিত অংশের পাশে যে বাকি অংশটা থাকবে সেই অংশটা আমরা উক্তি চিহ্ন বা কোটেশন মার্কস দিয়ে ঘিরে দেব। তা আমরা করেছি অ্যাক্টিভিটি 1 এবং 2 তে দুটি সহজ কাজ করেছি। এবার অ্যাক্টিভিটি 3 তে গিয়ে আমরা আরও একটি সহজ কাজ করব, সেটি হচ্ছে কোথায় কোথায় বড় হাতের অক্ষর বসবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো খুব মনোযোগ দিয়ে আমরা লেসনটি শেষ করে নিই। তো আমরা জানি বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর বসে। আর কি জানি, মানুষের নাম সর্বদাই বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। আর বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারের ব্যবহারের উপরে আমার একটি ভিডিও আছে। আমি এই ভিডিওর নিচে যে তোমাদের ডেসক্রিপশন বক্স আছে তার মধ্যে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো। আবার এই ভিডিওর শেষে আমি একটি থাম্বনেল বসিয়ে দেবো, সেখানে ক্লিক করলে তোমরা ওই ভিডিওটি দেখতে পাবে কোথায় কোথায় বড় হাতের অক্ষর লেখা যেতে পারে। একবার ডিটেলস সুন্দর করে ওই ক্লাসটি করা আছে। তো আমরা এখন শুরু করে দিই। যেহেতু এটি বাক্যের শুরু, যেহেতু এটি একজন ব্যক্তির নাম, এটি বড় হাতে লেখার কোনো বিকল্প নেই। তো আমরা শুরু করে দিই। এখানে আমরা এমটা বড় হাতে লিখব, অবশ্যই এমটা বড় হাতের হবে। তো মাহির একটি ছেলের নাম, তারপর আয়শা একটি মেয়ের নাম, এটি আমরা বড় হাতের অক্ষর দিয়ে লিখব। তারপরে কি করব, কোটেশন মার্কসের মধ্যে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করবার কোনো বিকল্প নেই, তাই আমরা বড় হাতের অক্ষর দিয়ে লিখলাম সি। এবার আসো, এই বাক্যটা এখানে গিয়ে শেষ হয়েছে। এই যে কোটেশন মার্কসের মধ্যে আবার এখানে আছে, তো এখানেও আমরা কি করব, এখানে আমরা একটি বড় হাতের অক্ষর দেব, ওয়াইটাকে বড় হাতের বানিয়ে দিলাম। Yes, you can take anyone you like, said আয়েশা। আয়েশা একটি মেয়ের নাম, এটা বড় হাতের দেব আমরা। তারপরে আই, আই মানে আমি, অর্থাৎ আই মানে যখন আমি হবে সেটা বাক্যের যেখানেই বসুক না কেন, শুরুতে, মাঝে অথবা শেষে যেখানেই বসবে সেখানে আইটা বড় হাতের কোনো বিকল্প নেই। তো আই নিড সাম নোটস অন ম্যাথস, আমার ম্যাথের উপরে কিছু নোট দরকার। এইখানে একটি বাক্য কিন্তু শেষ হয়েছে, তাহলে এই একটি বাক্য শুরু, ডু ইউ হ্যাভ এনি, তাহলে এটি যদি বাক্যের শুরু হয় তাহলে এটিও কিন্তু বড় হাতের অক্ষর হতে হবে। তো আমরা এখানে একটি বড় হাতের অক্ষর বসিয়ে দিলাম। একটু নড়ে গিয়েছে, নড়ে গেছে কেন, এই যে কোনো কোনো অক্ষর ছোট হাতের অক্ষর বড় হাতের বসেছে তখন জায়গা বেশি নিচ্ছে তাই নড়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখানে একটি বড় হাতের অক্ষর বসিয়ে দিলাম, ডু ইউ হ্যাভ এনি। তারপর কি আস্কড মাহির, মাহির একটি ছেলের নাম, এমটা বড় হাতের দেবো, তাও দিলাম। আবারও নড়ে গিয়েছে। এবার কোটেশন মার্কসের মধ্যে তাহলে ওয়াইটা কি করবে, বড় হাতের অক্ষর বসিয়ে দেবো, সেটিও বসিয়ে দিলাম। ওয়াই এবার সে সরে এসেছে, ইয়েস। ইয়েস আই, তাহলে আই কোন হাতের অক্ষর হবে, বড় হাতের অক্ষর হবে, আমরা আইটা বড় হাতের অক্ষর দিয়ে দিলাম, সে যেখানেই বসুক না কেন। ইয়েস আই হ্যাভ, এইখানে কিন্তু বাক্য শেষ হয়েছে, তাহলে আবার এখানে বাক্য শুরু। তাহলে ডু, ডি, ডু, ডু এর ডিটা কোন হাতের দেবো, বড় হাতের দেবো, আমরা ডুটা বড় হাতে দিলাম। ডু, ডু ইউ নিড ইংলিশ, ইংলিশ একটি ভাষার নাম, এটি আমরা অবশ্যই বড় হাতের অক্ষর বসিয়ে দেবো, দিলাম। আয়েশা একটি মেয়ের নাম, বড় হাতের অক্ষর দিয়ে শুরু করলাম, এবং মাহির একটি ছেলের নাম, সেটি আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করলাম। তারপর কি আছে, নো, বাক্যের শুরু। তো বাক্যের অর্থাৎ কোটেশন মার্কসের মধ্যে শুরু হলেই সেখানে আমরা বড় হাতের অক্ষর দেবো, অর্থাৎ কোটেশন মার্কসের মধ্যে সর্বদাই বড় হাতের অক্ষর দিয়ে বাক্য শুরু হবে। আইটা কি বলেছিলাম, বাক্যের যেখানেই বসুক না কেন সেটি বড় হাতের অক্ষর হতে হবে, বড় হাতের অক্ষর বানিয়ে দিয়েছি। আই অনলি নিড ম্যাথস, রিপ্লাইড মাহির, মাহির একটি ছেলের নাম, সেটি আমরা বড় হাতের অক্ষর বসিয়ে দিলাম। আবারও বলছি বন্ধুরা, বড় হাতের অক্ষরের উপর আমার একটা চমৎকার ভিডিও আছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আবার আমি থাম্বনেল বসিয়ে দেবো এই ভিডিওর শেষে, সেটি তোমরা দেখে নিতে পারো। এবার আমরা যাব অ্যাক্টিভিটি 4-এ। আমরা এখানে ইংরেজি বড় হাতের অক্ষর বসানো শেষ করেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো, কেমন লাগছে ক্লাসটি? যদি ক্লাসটি ভালো লাগে তাহলে তোমাদের জন্য একটি সুখবর হলো, এরকম শতাধিক ইংরেজি গ্রামার ক্লাস আমি আমার এই চ্যানেলটিতে আপলোড দিয়েছি, যেগুলি তৈরি করা হয়েছে স্টুডেন্টস হ্যান্ডবুক নামক আমার নিজের লেখা দুটি বই থেকে, যার একটি নবম, দশম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য এবং অপর বইটি হলো শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য। মাত্র 100 এবং 150 টাকায় তোমরা এই দুটি বইয়ের যে কোনো একটি নিতে চাইলে তোমাদের নিজের মোবাইল নম্বরটি SMS করে জানিয়ে দাও আমাকে ঠিক এই নাম্বারে। নম্বরটি হলো 01740717656, এই নাম্বারে। রাত্র 9টার পরে আমি তোমাদের সঙ্গে কথা বলে নেব। নো কল, কল করার কোনো প্রয়োজন নেই। থ্যাঙ্কস টু অল। শিক্ষার্থী বন্ধুরা,
অ্যাক্টিভিটি 1, 2 এবং 3 তে করা কাজগুলির কথা মনে আছে তো? অ্যাক্টিভিটি 1 এ আমরা সেড টু, সেড, আস্কড, রিপ্লাইড এটা চিহ্নিত করে অ্যাক্টিভিটি 2 তে গিয়ে বাকি অংশটা করেছিলাম কি কোটেশন মার্কস দিয়ে ঘিরে দিয়েছিলাম। আর অ্যাক্টিভিটি 3 তে গিয়ে আমরা ক্যাপিটালাইজড করেছি, তো বড় হাতের অক্ষরগুলো বসিয়ে দিয়েছি কোথায় কোথায় বসে। এখন আমরা আরেকটি সহজ কাজ করব অ্যাক্টিভিটি 4 এবং এটি হচ্ছে আমাদের আজকের লেসনের শেষ অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটি 4 এ আমরা দেখব পাংচুয়েশন মার্কস বা বিরাম চিহ্ন কোথায় ব্যবহার করব। এবার আমরা শুরু করে দিই। সেড টু, যখন সেড টু বা আস্কড অথবা রিপ্লাইড এটি যখন এই যে কোটেশন মার্কসের আগে থাকবে তখন এর পরে একটি কমার কোনো বিকল্প নেই, একটি কমা বসিয়ে দেব। কোটেশন মার্কস এই বাক্যটি শুরু হয়েছে, তো কোটেশন মার্কসের মধ্যে শুরুতে আছে একটি অক্সিলারি, অর্থাৎ এই বাক্যটি অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। যদি কোনো বাক্য সরাসরি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় অথবা কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়, অর্থাৎ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ এইগুলো দিয়ে শুরু হয়, ওই বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্নের কোনো বিকল্প নেই। এইখানে আমরা একটি, এই যে শেষে নোটস, এইখানে কি আমাদের বাক্য শেষ হয়েছে, এখানে আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেবো। একটু নড়ে এপারে চলে এসেছে কারণ সে জায়গা বেশি নিয়েছে অক্ষর লেখার কারণে, তো আমরা নোটসের পরে একটা ইন্টিগ্রেটিভ সাইন বসিয়ে দিলাম। আবার কোটেশন মার্কসের শুরু, কোটেশন মার্কসের শুরুতেই যদি ইয়েস অথবা নো থাকে তখন তারপরে একটি কমা বসিয়ে দেব, একটি কমা বসিয়ে দিলাম। ইউ ক্যান টেক এনি ওয়ান ইউ লাইক, এই বাক্যটি এইখানে গিয়ে শেষ। আর এই বাক্যের যে সেড অংশটি অর্থাৎ রিপোর্টিং ভার্বটি পরে, তো রিপোর্টিং ভার্বটি যখন পরে থাকে তখন তার আগে কোটেশন মার্কসে যেখানে গিয়ে শেষ হয় সেখানে একটি কমা বসিয়ে দেব যদি এই বাক্যটি সরাসরি নাউন প্রোনাউন বা সাবজেক্ট দিয়ে শুরু হয়। আর এখানে ইন্টিগ্রেটিভ সাইন দেব যদি এখানে একটি অক্সিলারি ভার্ব থাকে অথবা কোয়েশ্চন ওয়ার্ড, ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড থাকে। যেমন এখানে অক্সিলারি ভার্ব ছিল, আমরা এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে সরাসরি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে নাউন প্রোনাউন দিয়ে, তাই আমরা এখানে একটি কমা দেব। কেন কমা দেব? কারণ আমাদের এই যে সেড অংশটি অর্থাৎ রিপোর্টিং ভার্বটি পরে। রিপোর্টিং ভার্বটি যখন এই কোটেশন মার্কসের পরে থাকে তখন রিপোর্টিং ভার্বের শেষে গিয়ে অবশ্যই একটি ফুল স্টপ দিতে হবে, তো এইখানে আমরা একটি ফুল স্টপ বসিয়ে দিলাম। এবার আসো, আই নিড সাম নোটস অন ম্যাথ, ম্যাথের আমার কিছু ম্যাথের নোট দরকার, এইখানে গিয়ে বাক্য কিন্তু এইখানে গিয়ে শেষ হয়েছে। তো এখানে বাক্য যেহেতু শেষ হয়েছে আর সরাসরি কি দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাই আমরা বাক্যের শেষে একটি ফুল স্টপ বসিয়ে দেবো, কারণ এটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। ফুল স্টপ বসিয়ে দিলাম। এখান থেকে নতুন বাক্যটি শুরু, এই যে আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করেছি অ্যাক্টিভিটি 3 তে, তো কি দিয়ে শুরু হলো, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলো। তো আমরা শিখেছিলাম কোনো বাক্য যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে অথবা কোনো বাক্য যখন ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড বা হু, হোয়াট, হুইচ দিয়ে শুরু হবে ওই বাক্যের শেষে গিয়ে একটা ইন্টিগ্রেটিভ সাইন বসবে। এই যে আমরা এখানে একটা ইন্টিগ্রেটিভ সাইন বসিয়ে দিলাম, এখানে আমরা একটি ইন্টিগ্রেটিভ সাইন বসিয়ে দিলাম। তারপরে আমাদের রিপোর্টিং ভার্বটি অর্থাৎ আস্কড আছে, আস্কড মাহির, এটুকু কোথায় আছে, এই কোটেশন মার্কসের পরে আছে আস্কড, তাহলে আমরা ওই অংশের শেষে গিয়ে একটি ফুল স্টপ বসিয়ে দেব। অর্থাৎ এই রিপোর্টিং ভার্ব অংশটি যখন রিপোর্টেড স্পিচের পরে হবে তখন তার পরে একটি ফুল স্টপের কোনো বিকল্প নেই। একটু আগে শিখেছিলাম কোটেশন মার্কসের শুরুতে যদি ইয়েস অথবা নো থাকে, যেখানে আমরা দেখেছিলাম নো থাকে তখন তারপরে একটি কমার কোনো বিকল্প নেই, একটি কমা বসিয়ে দিলাম। ইয়েস আই হ্যাভ, এইখানে গিয়ে আমাদের বাক্যটি শেষ হয়েছে। তো এই যে সরাসরি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, নাউন প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, সেই বাক্যের শেষে গিয়ে আমরা একটি ফুল স্টপ দেব, ফুল স্টপ দিলাম। এবার নতুন বাক্যটি শুরু হলো কি দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে। তো আমরা শিখেছি অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেই বাক্যের শেষে গিয়ে আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব। আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। আয়েশা সেড টু মাহির, এই যে এটি রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টেড স্পিচের পরে অর্থাৎ কোটেশন মার্কসের পরে আছে রিপোর্টিং ভার্ব, তাহলে সেই রিপোর্টিং ভার্বের শেষ হয়ে গিয়ে আমরা একটি ফুল স্টপ বসিয়ে দেব, ফুল স্টপ দিলাম। একটু আগে শিখেছি কোটেশন মার্কসের ভিতরে শুরুতে যদি ইয়েস অথবা নো থাকে তো সেখানে একটি কমার কোনো বিকল্প নেই, আমরা একটি কমা বসিয়ে দিলাম। আই অনলি নিড ম্যাথস, এখন এইখানে একটি চিহ্ন দেব। কি চিহ্ন দেব? এই বাক্যটি শুরু হয়েছে সরাসরি সাবজেক্ট দিয়ে আর রিপোর্টিং ভার্বটা আছে এই কোটেশন মার্কসের পরে। তো রিপোর্টিং ভার্বটি যখন কোটেশন মার্কসের পরে থাকবে তখন এই বাক্যটির পরে আমরা একটি কমা বসিয়ে দেব যদি বাক্যটি শুরু হয় সরাসরি নাউন দিয়ে, এখানে নাউন প্রোনাউন দিয়ে, এটি প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। আর এটি যদি সরাসরি অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড দিয়ে শুরু হতো তখন আমরা এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিতাম। আর শিখেছি আমরা যখনই রিপোর্টিং ভার্বটা কোটেশনের পরে বসবে তখন তারপরে একটি ফুল স্টপের কোনো বিকল্প
নেই, আমরা একটি ফুল স্টপ বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আশা করি এই লেসনটি আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। বিরাম চিহ্নের ব্যবহারটি যদি একবারে বুঝতে না পারো, ভিডিওটি ২ বার দেখে নেবে, আরেকবার বারবার দেখে নাও। তো এই পর্যন্তই আজকে। পরবর্তী আরও কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। খোদা হাফেজ। নতুন কোনো ভিডিও আসলে সেখানে তোমাদের অংশগ্রহণ কামনা করি, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে। থ্যাঙ্কস টু অল।